অনেকক্ষণই বলবো। এই অনশন করছিলাম, এখন 128তম ঘন্টা। আমি মনে করেছিলাম তারা আমার এই দাবি মেনে নেবে এবং আমি আমার পরিবারের কাছে চলে যাব, কিন্তু যেহেতু তারা এটা মানছেন না, তো আমার অনেক কিছু বলার ছিল যেগুলো আমি বলি নাই, যে ওনারা হয়তো বা মানবেন। আজকে একদিন নিবন্ধনের কাজে আমি আনোয়ারুল ইসলাম সাহেবের রুমে গিয়েছিলাম। তিনি আমাকে বলছেন, তারেক ভাই, আপনাদের যদি 25% তথ্য সঠিক পেতাম তাহলে আপনাকে আমরা ভালোবাসি, আমরা আপনাকে নিবন্ধন দিয়ে দিতাম। কত পার্সেন্ট বলছে? আমি আবারও বলছি, ব্রিগেডিয়ার আপনার হলো আনোয়ারুল ইসলাম বলছেন, আমি যদি আপনাদের 25% তথ্য ঠিক পেতাম তাহলে আমি আপনাদের নিবন্ধন দিয়ে দিতাম। তো আমাদের ওনারা 22টি জেলার মধ্যে 20টি সঠিক পেয়েছে, 2টি সঠিক পায়নি বলছে তাদের দেওয়া চিঠি। এবং আরো ব্যাংক ডিটেলস সহ আর বিভিন্ন তথ্য যেগুলো বলছিল সেগুলোর আমরা সঠিকতা দেখিয়েছি। অর্থাৎ আমাদের অর্থাৎ আমাদের বিভিন্ন তথ্যগত সঠিকতা ধরেন 80%-এর উপরে। এবার আসেন উপজেলার ক্ষেত্রে, তারা প্রথমে পেয়েছিল 3টি উপজেলা, পরবর্তীতে 82টি তারা তদন্ত করে, সেগুলোর কোনো রিপোর্ট আমাদেরকে দেখায়নি এবং তদন্ত স্থগিত করে আবার 66টি তদন্ত করে। এবার আসি, আমার এই কমিশনকে প্রশ্ন, আপনার অফিসাররা প্রথমে 3টি উপজেলা খুঁজে পেয়েছিল, তারা পরবর্তীতে কেন 82টিতে গেল? সেটা কেন স্থগিত হলো? এবং পরবর্তীতে সচিবরা আবার 66টিতে গেল কেন, 61টিতে গেল না কেন? এই প্রশ্নের জবাব তারা আমাদের কাছে দিতে পারেনি। এবার আসছি একটি ফোন কলের কথা। আমি যখন বসেছিলাম হাতে একটা পেপার কাটিং নিয়ে গিয়েছিলাম, যে এনায়েত করিম, মাসুদ করিমের যে এনায়েত করিম গ্রেপ্তার হয়েছে, সেখানে আমার দেশে একটা নিউজ করেছে যে ডেস্টিনির রফিকুল আমিনকে সে 50 লাখ টাকা দিয়েছে ডক্টর ইউনূসের পতনের জন্য। এই নিউজ হওয়ার পরে পুরো কমিশনে আলোচনা হয়েছে এটা নিয়ে কি করা যায়, এবং ইসি মহোদয় নিজে বলেছে এটা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। এর প্রেক্ষিতে আনোয়ারুল ইসলাম সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কি করবেন? তখন উনি আমার সামনেই ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ সাহেবকে ফোন দিয়েছেন। ওই ফোনের শব্দটা যথেষ্ট জোরে ছিল, লাউড স্পিকার ছিল, আমার সামনে কথা বলছেন ডেস্টিনির নামে একটি কলঙ্ক বের হয়েছে, ইউনূস সরকার পতনের জন্য 50 লক্ষ টাকা এনায়েত করিম থেকে নিয়েছে এবং সেই জন্য এই দল নাকি গঠিত হয়েছে। এইটুকু একটা অধ্যায় গেল। তখন ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ বলছেন, এইরকম কেলেঙ্কারি অনেকেরই থাকে, আমরা ডেস্টিনিকে নিবন্ধন দেব। এরপরে আনোয়ারুল ইসলাম আবার বললেন যে ঘটনা তো এখানেই শেষ না, মিটিং টিটিং করছে, এই ধরনের 12 বছর জেল খাটা একটা মানুষ দল খুলেছে, তাকে নিবন্ধন দেওয়া যায় কিনা। আবুল ফজল সাহেব আবার বলছেন, আমরা ডেস্টিনিকে নিবন্ধন দেব। আমরা আওয়ামী লীগের সময়ে একটা দলের নিবন্ধন নিয়েছিলাম, ভালো করে বোঝেন কেন নিয়েছিলেন। ওনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট করতে পারবেন না বলে ওনারা নিয়েছিলেন। ওনাদের নাকি একটা সেট আপ আছে, এবং তিনি আমাকে প্রস্তাব করলেন যে তিনি আমাকে সহযোগিতা করতে চান। কিভাবে সহযোগিতা করবেন? ওনাদের সেই অফিসগুলোকে আমাদের অফিস হিসেবে দেখিয়ে তদন্ত কাজে আমাদেরকে সহযোগিতা করবেন এবং এতে করে আমরা নিবন্ধন পেয়ে যাব। এবং তিনি আরো বলেছেন তিনি নাকি এইভাবে লেবার পার্টিকে হেল্প করেছেন নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে। কে বলেছেন এটা? নায়েবে আমির তাহের ভাই। আমি বলেছি যে বেসিক্যালি
নায়েবে আমির তাহির ভাই রাজনৈতিকভাবে আমাদের দলটাকে তার সঙ্গে নিতে চান, সেই কারণে নিবন্ধন কাজে হেল্প করতে চান। কিন্তু আমি বলেছি আমার সকল জেলায় এবং উপজেলায় আমার যথেষ্ট ফিটনেস আছে, আমি আপনাদের সঙ্গে জোটবদ্ধ হব না, এবং আমার যে ফিটনেস আছে সেটা দিয়ে আমি দেখাতে চাই। আমি তাকে রিফিউজ করি সেখান থেকে। এবং আমরা আমাদের নিজস্ব শক্তি ও সক্ষমতা দিয়ে আমরা সারা দেশে আমাদের উপজেলা অফিসগুলো প্রস্তুত করতে থাকি। পাশাপাশি আমরা সাবলেট নিয়েছি, বিষয় হয়তো সেখানে আমরা আমাদের সীমিত পরিসরে রাজনৈতিক কর্মকাণ্ড করি এবং আমরা একটা নতুন দল। এই সক্ষমতাগুলো নিয়ে আমরা প্রথম ধাপে প্রায় 4.5 থেকে 5 লক্ষ টাকা শুধুমাত্র আমাদের অফিসের ভাড়ায় দিয়েছি। আমরা যদি অফিসের ভাড়া দেই, যদি অফিস ভাড়ার রিসিট থাকে, সেগুলো দেখে কি তাদের আশ্বস্ত হওয়ার কথা নয়? তারা কি আমাদেরকে বাদ দেওয়ার প্রক্রিয়ায় নিযুক্ত যে আমরা কিভাবে নিবন্ধন পাই তারা দেখে নেবে, নাকি আমাদের সামাজিকরণ করা, আমাদেরকে অন্তর্ভুক্ত করা বাংলাদেশের রাজনীতিতে, সেই প্রক্রিয়ায় যুক্ত থাকার কথা ছিল? আজকে এখানে এই ইসি সাহেব, নাসির সাহেব বসে আছেন। নাসির সাহেব গণ অভ্যুত্থানের মধ্যে আমাদের ভূমিকা জানেন না। আমি ওনাকে, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, যেদিন আমি রামপুরায় বিজিবির গাড়ি দখল করে তাদেরকে সারেন্ডার করেছিলাম, সারা বাংলাদেশের মানুষ সেটা দেখে অনুপ্রাণিত হয়েছিল। 13টি জেলায় বিজিবি আত্মসমর্পণ করেছিল এবং এই রামপুরায় এই ঘটনার কারণে সারা বাংলাদেশে আন্দোলন বন্ধ হয়ে যাওয়া, আন্দোলন নতুন করে শুরু হলো। তারপরে আমাকে একটু দাঁড়ান, তারপর আমাকে গ্রেপ্তার করলো, আমি গুলিবিদ্ধ হলাম। সারা বাংলাদেশের টাইম লাইনে তারেক, মেট্রো রেল, বিজিবি, সেতু ভবন আগুন দেওয়ার সঙ্গে জড়িত বলে নিউজ হলো, কিন্তু এই ইসিরা আমাদেরকে চেনে না। তাহলে তারা কি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল যে এই বিষয়ে একেবারেই বেখবর ছিল? 2 দিন আগে রিপাবলিকান পার্টি নামে একটা দলকে নিবন্ধন দিয়েছে, হৃদয় ভাইয়ের দল। উনি শুধু নিবন্ধন নেওয়ার জন্য গত মাসে একটা অফিস ভাড়া নিয়েছেন, শুধুমাত্র নিবন্ধন। আমি ওনার নিবন্ধন দেওয়ার কোনো বিরোধিতা করছি না। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক প্রক্রিয়া ছোট হলেও নিবন্ধিত হয়ে বিকশিত হওয়ার সুযোগ পাক। পাশেই মৌলিক বাংলা আছে, তারাও নিবন্ধিত হয়ে বিকশিত হওয়ার সুযোগ পাক। কিন্তু তারা মান্না ভাইয়ের নিবন্ধনের আবেদন রিফিউজ করেছিল, কোর্টে গিয়ে ফিরে এসেছে, নিবন্ধন নিয়েছে। সাকিব ভাইয়ের নিবন্ধন আবেদন রিফিউজ করেছিল, কোর্টে গিয়ে নিবন্ধন নিয়ে ফিরে এসেছে। তারপরে লেবার পার্টি রিফিউজ করেছিল, এইভাবে এবি পার্টি রিফিউজ করেছিল। তারা রিফিউজ করে কোর্টে গিয়ে বলে যে না, নিবন্ধন পাইবেন। এই যে কোর্ট এবং এখানের যে সামঞ্জস্য, এটা কি জুলুমের কোনো একটা নমুনা না? এবং এতগুলো দলের ক্ষেত্রে অন্তত ইলেকশন কমিশন ভুল করেছে না? তাদেরই ভুল করার নজির আছে, আমাদের ভুল করার নজির নাই।